মানুষ সব পারে, তোমাকে শুধু বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে নয়নতারা। একটা কথা বলি শোনো, বীর তো শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে শেষ অবধি, কিন্তু ভিতুরা ভয় পেয়েই মরে যায়। দেখো নয়নতারা, নিয়তি আমাদের সাহায্য করার জন্যই তোমাকে বেছে নিয়েছে, বাকিটা সম্পূর্ণ তোমার ইচ্ছে। তোর মাথায় কি সত্যিই কোনো বুদ্ধি নেই নাকি? নাকি মাথাটাকে কখনো কাজেই লাগাসনি? ওকে এখন ছেড়ে দিলে ও সবাইকে সব বলে দেবে, আর আমার সাজানো গুটি আবার এলোমেলো হয়ে যাবে। তাহলে তুমি কি করবে? রাজগুরুর মতো কি একেও মেরে ফেলবে? হ্যাঁ, তোকে দিয়ে আসলেও কিচ্ছু হবে না। তোকে তোর স্বপ্নের কাছে পৌঁছে দিতে চেয়েছিলাম, আর তুই শত্রুকে শেষ করার আগেই মরে ভূতনি হয়ে গেলি। 4 দিন পরেই তোকে ফিরে যেতে হবে। এত সহজে আমি কেমন করে ফিরে যাব? আমি তো আমন্ত্রিত আত্মা, সহজে কেউ আমাকে তাড়াতে পারবে না। তার মানে তুই তোর কাজে সফল হয়েছিস? তা হয়েছে, তবে আমাকে নিজের রূপে সবার সামনে থাকার ব্যবস্থা করে দাও। আমি ওদের চোখের সামনেই থাকবো, ওরা কি ভাবছে সব জানবো, কিন্তু ক্ষতিও আমিই করব। ওদের জন্যে আমাকে মরতে হয়েছে। আমি কিছুতেই শাহজাদি আর পৃথ্বীরাজকে সুখে সংসার করতে দেব না। আমি এই দক্ষিণ প্রাসাদ গুড়িয়ে দেব। কিন্তু ইরাবতী, তোর দেহ যে আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে, তোর নতুন শরীর লাগবে। না, আমি আমার রূপেই বিরাজ করব। তুমি আমার দেহকে ঠিক করে দাও। তুমি তো নিজেকে পিশাচিনী বলে বড্ড গর্ব করো, তবে কেন এইটুকু কাজ করতে পারবে না? দেখাও তোমার ক্ষমতা। এদিকে ইরাবতীকে কোথাও দেখতে না পেয়ে পরিণীতা ওকে এদিক ওদিক খুঁজতে শুরু করলো। মা, তুমি কি কাউকে খুঁজছো? দেখ না, সবার খাওয়া হয়ে গেছে, শোক পালন করার পর সবাই চলেও গেছে, ইরাবতী এখনো এলো না। তুমি একটু দেখো তো। আমি এখনই দেখছি। পরিণীতা বাইরে গিয়ে দেখলো একটা কাক রাজগুরুর শোকের খাবার খেয়ে বসে আছে। বাড়িতে তো একজনই মারা গেছে, আর পশু পাখিদের জন্য রাখা খাবারও শেষ, তবু কেন ও বসে আছে? এ তো অমঙ্গল। তবে কি আবার কেউ মারা যাবে? না না, সবার প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। আমি আর কাউকে হারাতে চাই না। এখানে কি দেখছো মা? ও, ওই কাকটা, ওর হয়তো খাবার খেয়ে পেট ভরেনি, বড্ড খিদে পেয়েছে ওর। আমি ওকে আর একটু খাবার এনে দিচ্ছি, চলো ভেতরে চলো। ওদিকে নয়নতারার মন কেমন করছে, তার সাথে সকল ঘটে যাওয়া ঘটনা তার মন থেকে কিছুতেই বের হচ্ছে না। কি হয়েছে নয়নতারা, তুমি এমন উদাস হয়ে কেন বসে আছো? জানোই শান, সকালে একজন অদ্ভুত মেয়ে আমার কাছে খাবার চাইতে এলো। ওর পুরো শরীর কেমন পুড়ে গিয়েছিল। আমি দেব বললাম, কিন্তু হঠাৎ করে কোথায় যেন চলে গেল। পোড়া মেয়ে, কি বলছো এসব? কেউ পুড়ে গেছে বলে তো শুনিনি, তাছাড়া আগুন লেগেছে বলেও তো জানে না। হয়তো দূর গ্রাম থেকে এসেছিল, বা অন্য কোনো রাজ্যের। তোমরা এই ভর সন্ধ্যায় এখানে কেন বসে আছো? তোমাদের তো বিয়ে ঠিক হয়েছে। জানো, বিয়ের পাকা কথা হওয়ার পর সাবধানে চলতে হয়, নয়তো নজর লেগে যায়। আমি এসব নজর টজরে বিশ্বাস করি না শঙ্খমালা মা। তুমি প্রাসাদে যাও, দেখো না, কামিনী ফুলের গন্ধ আর এই মৃদু বাতাস প্রাণটা যেন জুড়িয়ে যাচ্ছে। নজর লাগলে বড্ড বিপদ হবে। তোমরা নিজেদের কক্ষে ফিরে যাও। এমনিতেই তো প্রাসাদে কার পা পড়েছে কে জানে। সবাই যেন জীবন হাতে নিয়ে বেঁচে আছে। হ্যাঁ, আমি বলি কি বাবা, আমার কথা মানো। এখনই চলে যাচ্ছি শঙ্খমালা মা, তুমি আর চিন্তা করো না। এত চিন্তা করলে তুমি অসুস্থ হয়ে পড়বে। যাও, এক্ষুনি কক্ষে যাও। ওদিকে ঘটেছে এক মস্ত ঘটনা। মহারাজ ঘুমিয়েছিল, তার কাছে এলো তমসা। আমি এসে গেছি মহারাজ। আজ তোমাকে আমি আমার সাথে করে নিয়ে যাব। তোমাকে তোমার প্রাপ্য শাস্তি সুদে আসলে বুঝিয়ে দিতে এসেছি। একে একে সবাই বিদায় হবে। প্রাসাদে আমি কাউকে সুখে থাকতে দেব না। কিন্তু তমসা মহারাজকে কিছুতেই ছুঁতে পারল না। মহারাজকে ছুঁয়ে সে শক খেলো আর ছিটকে পড়ে গেল।
হে, আমার কি হচ্ছে? আমি কেন মহারাজকে ছুঁতে পারছি না? কি এমন শক্তি আছে মহারাজের? বাড়ির বাকি সদস্যদের একবার পরখ করে দেখে আসি তো। তমসা প্রত্যেককে ছোঁয়ার চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। আর তার দুর্বল লাগতে শুরু করলো। কি হয়েছে তোমার? মহারাজের কাহিনী কি শেষ হলো? না, না, কিচ্ছু করতে পারিনি আমি। আমার কোনো শক্তি ওদের ওপর কাজ করেনি। আমি জানতাম এটাই হবে। নিজের শক্তির ওপর তো তোমার অনেক অহংকার। কোথায় গেল সেই শক্তি? এত সহজে সব হাওয়ায় উড়ে গেল। পরিণীতা বড্ড চালাক। ওই কিছু একটা করেছে, কিন্তু কিন্তু কি করেছে আমাকে তা জানতেই হবে। শোন, পরিণীতার কাছে যাবি আর খোঁজ নিবি কি এমন আছে যাতে ওরা সবাই সুরক্ষিত আছে। যার খবর নে। এই শক্তি ভেদ করতে না পারলে আমার প্রতিশোধ কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। বেশ, আমি খোঁজ নিচ্ছি। আর একটা কথা, পূর্ণিতা মায়ের চোখ কিন্তু সব দেখতে পায়। তুমি একটু সাবধানে থেকো। ইরাবতী, তুমি এখানে একা একা কার সাথে কথা বলছো? কে সাবধানে থাকবে? এখানে তো কেউ নেই। শঙ্খবেলা মা, তুমি? ও, আসলে কেউ না, আমার বড্ড খিদে পেয়েছে, তাই ভাবলাম সাবধানে আস্তে আস্তে খাবার খাবো, নইলে তো গলায় আটকে যাবে। খবরদার, কারো সামনে কিচ্ছু খাস না। ওরে আত্মাদের কোনো শরীর থাকে না, তাদের খেতেও নেই। তোকে যা বলেছি তাই কর। শেহজাদি, তুমি একা একা কি ভাবছো? নিশ্চয় মনে করতে চাইছো কে তোমাকে ধরে নিয়ে আটকে রেখেছিল। শোনো, তুমি একদম ভেবো না, কারণ যে কাজ করুক না কেন তাকে ধরা পড়তেই হবে। রাজকুমার, মরণের পরেও কি ফিরে আসা যায়? এসব কথা থাক না শেহজাদি, তুমি এসো, একটু বিশ্রাম নাও। কত কি করো সারাদিন, একটু নিজের খেয়াল রাখবে তো নাকি? আমার মা ঠিকই বলে, তুমি একদম মায়ের মতো কাজ করো। মা তোমাকে যোগ্য রাজবধূ করেই গড়ে তুলছে। তুমি তো রাজা, তোমাকে একটা কথা বলবো, তুমি কিছু মনে করবে না তো? বলো, কেন এমন করছো? তুমি যেটা বলতে চাও নির্ভয়ে বলো। ইরাবতী তোমায় চায় পৃথ্বীরাজ, ও তোমাকে ভীষণ ভালোবাসে। আমার মনে হয় তোমার একটু হলেও ওকে নিয়ে ভাবা উচিত। এসব কথা বলো না শেহজাদি, তুমি আমার জীবনে সেই সময় এসেছিলে যে সময় আমাকে দেখলে ভয়ে কেউ কাছে আসতো না। তোমার মতো আর কেউ হবে না। মন থেকে সব চিন্তা ছুড়ে দাও, দেখবে হালকা লাগবে। আহ, মানুষের এসব গন্ধ কেন আসছে আমার নাকে? ইস, তমসা যে কেমন করে সব সহ্য করে কে জানে। আমার তো বমি পেয়ে যাচ্ছে। এক্ষুনি নিজের ঘরে যেতে হবে। ইরাবতী, আহ, পরিণীতা মা আমার হাত ধরলেই আমার পুরো শরীর জ্বলছে কেন? কি আছে পরিণীতা মায়ের শরীরে, জানবো কেমন করে? ইরাবতী, তোমার হাতে এই সুতোটা বেঁধে দিই। এটা এমন এক সুতো যেটা বাঁধলে কোনো অশুভ শক্তি তোমার কাছে আসবে না। এসো। এই সুতো তোমায় কে দিয়েছে পরিণীতা মা? যে দিয়েছে সে আমাদের কুশল মঙ্গলই চায়। কোনো ভয় নেই। হাত দেখি, বেঁধে দিচ্ছি। জানি না কখন কোন বিপদ চলে আসে, সবাইকে সাবধানে থাকতে হবে। কিন্তু এমনই এক সুতো আমাকে রাজগুরু দিয়েছিলেন, আমার কালো সুতোটা আমাকে রক্ষা করবে। তুমি একদম ভেবো না, এটা বরং তুমি রেখে দাও, কারো দরকার পড়লে দিও। সেই ভালো। ঈশানের বিয়েটা দিয়ে দেওয়া উচিত। আসলে শুভ কাজ ফেলে রেখে তো লাভ নেই। তাছাড়া বিয়ের আয়োজন করতে তো সময় লাগবে, কিন্তু মেয়ের বিয়ে না দিয়ে আগে ছেলেকে বিয়ে করাবো। এসব নিয়ে একদম ভাববেন না। ইরাবতের সব ভাবনা আমার। আমি ভাবছি আগামী 25 দিনের মাথায় একটা ভালো দিন আছে। ওই দিনই বিয়ে হবে ঈশানের। এর মধ্যে রাজগুরু মশাইয়ের শোকও কেটে যাবে। ধন্যবাদ যুবরাজ। আসলে কেন যেন মনে হয় আমি বেশি দিন এখানে থাকতে পারবো না। সবকিছু কেমন যেন ধূসর আর বিষণ্ণ হয়ে উঠেছে। আসলে যা সব কাণ্ড ঘটছে তাতে এমন মনে হওয়াটা অস্বাভাবিক কিছুই না। পরিণীতা মা, তুমি এ সময় এখানে? আপনাকে দেখতে এলাম পিতা, আর আপনার কাছে এই বিশেষ সুতো রাখতে এলাম। দরবেশ বাবা আমাকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এটা দিয়েছিলেন।
আরে আমার হাতেও বেঁধেছ? বাহ, রাজগুরু মশাই বেঁচে থাকলে ভীষণ খুশি হতেন। তবে রাজগুরু সবসময় উজ্জ্বল সাদা রঙের সুতো দিতেন, কিন্তু এটা কেমন ফ্যাকাশে। অশুভ শক্তি আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, আর তাই এটা ধূসর। ওরা চিরতরে চলে গেলে এটা উজ্জ্বল বর্ণ ধারণ করবে। জানো, রাজগুরু কখনো কালো সুতো দিতেন না। তিনি মনে করতেন কালো মানে অশুভ শক্তির অস্তিত্ব। ইরাবতী এই সুতো বাঁধল না, আবার বলল রাজগুরু মশাই ওকে কালো সুতো দিয়েছিল। এদিকে পিতা বলছে তিনি কালো সুতো দিতেন না। তাহলে ইরাবতী কেন এটা নিজের শরীরে বেঁধে নিল না? মিথ্যা কেন বলল? কি লুকোতে চাইছে ও? একটা সুতো কিনা ওদের বাজাবে না, হেসে আর পারলাম না। শোন ইরাবতী, ওই সুতোর শক্তি নষ্ট করতে হবে। এমন একজনকে ধরে নিয়ে আয় যে সুতো পরে আছে, আর যাকে মারতে পারলে বেশ, আমি এখনই দেখছি কাকে এই কক্ষে নিয়ে আসা যায়। বেচারি প্রাসাদবাসী। তো বন্ধুরা, ইরাবতী আর তমসা এবার কার জন্য ফাঁদ পাচ্ছে? পরিণীতা কি পারবে ইরাবতীর আসল উদ্দেশ্য বের করতে? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।